আসসালামু আলাইকুম রাসেল ভাই খালি লিঙ্কটা শেয়ার করে দাও, লিঙ্কটা শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা? তোমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। যদি ঠিকভাবে শোনা যায় এবং দেখা যায় তাহলে আজকের ক্লাস আমরা শুরু করে দিতে পারবো। আচ্ছা, কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো সেটা একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। হ্যাঁ, কে কোন জায়গা থেকে আমাদের আজকের ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও, যাতে বুঝতে পারি যে আসলে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে। যারা যুক্ত হয়েছে সবাইকে একবার প্রীতি এবং শুভেচ্ছা। ওকে, একটু কমেন্ট সেকশনে জানাও কে কোন জায়গা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছে। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয়া, জাকির হোসেন তানভীর যুক্ত হয়েছে আমাদের সাথে, নুসরাত মোস্তারি যুক্ত হয়েছে আমাদের সাথে। ফার্স্ট উইকের এক্সাম কবে এটা তোমাদেরকে পেজে জানিয়ে দিবে। অবশ্যই ফার্স্ট উইকের শুরুটা যেহেতু শনিবার দিয়ে হয়েছে, অবশ্যই ফার্স্ট উইকের এক্সামটা হয়তো ওইরকম টাইমেই হবে, এবং এই বিষয়ে তোমরা ইনস্ট্রাকশন পেয়ে যাবে আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে। হ্যাঁ, পাবনা থেকে প্রিয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে, শর্মি দাস যুক্ত হয়েছেন সিলেট থেকে, এবং সিলেট থেকে আমাদের সাথে তানভীর যুক্ত হয়েছেন, রাকি রহমান যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে। তার মানে সিলেট বিভাগের অনেকেই যুক্ত আছো। আমাদের সাথে যুক্ত হয়েছেন নায়েম জোবায়ের ঢাকা কুমিল্লা থেকে। ঢাকা কুমিল্লা মানে মাঝামাঝি থেকে নাকি কোন জেলায়? আসলে তোমরা জেলার নামটা বললে হবে, ঠিক আছে? জেলা বললে বাকিটা বোঝা যাবে। যেহেতু উপজেলা বললে অনেক সময় নাও চিনতে পারি, কারণ উপজেলার সংখ্যা অনেক বেশি। জেলার নাম হয়তো বললে আমরা সহজেই বুঝতে পারি আর কি। নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে রৌনক আরফা। ওকে, তো আমি কথা বাড়াবো না, ক্লাসে যেহেতু চলে আসছি। সিভিক্স এর দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে তোমাদের, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, তোমাদের এইচএসসি পরীক্ষা বলো বা চাকরির পরীক্ষা বলো, সব ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যে অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান, বা তোমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের এই টপিকটা কেন পড়ানো হচ্ছে? কারণ হচ্ছে তোমাদের এটা টেস্ট পরীক্ষায় যেহেতু দ্বিতীয় পত্র থেকেই হবে, তো টেস্ট পরীক্ষার প্রিপারেশন যেহেতু আমরা নিচ্ছি, দ্বিতীয় পত্রের পরীক্ষা বইয়ের উপর যেহেতু পরীক্ষা হবে, তো যার কারণে হচ্ছে এই অধ্যায়টা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো অধ্যায়, যেখান থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে।
তৌহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, এবং এর পাশাপাশি আমাদের সাথে আরো যারা যুক্ত হয়েছে সবাইকে একবার শুভেচ্ছা জানাচ্ছি। আবার আমরা তাহলে আলোচনায় চলে যাই। আমাদের অধ্যায় বা টপিকের নাম তো তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, যে টপিকের নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। তাহলে আমরা আস্তে করে আমাদের আলোচনার টপিকে চলে যাই, এবং আমাদের আজকের আলোচনা দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান। এই অধ্যায়টা আবার বলছি, তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে তোমাদের বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়ে যে চাকরির পরীক্ষা, সেখানেও তোমাদের দরকার আছে। তোমাদের এইচএসসি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং আজকে যারা ক্লাসটি করছো মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। কনস্টিটিউশন বা সংবিধান। ওকে, আমরা এখানে অনেক লেখা দেখতে পাচ্ছি। সেই লেখাগুলোর একটা সামারি আমি তোমাদেরকে সংক্ষেপে করি। প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান আছে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেটা সংবিধান নাই, হয় সেটা লিখিত, না হয় সেটা কি অলিখিত। একটু খেয়াল করো, রাষ্ট্রের 4টি যে মৌলিক উপাদান, এই যে রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান আছে। একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, এবং এর পাশাপাশি হচ্ছে 3 নম্বরে হচ্ছে সার্বভৌমত্ব, এবং 4 নম্বরে হচ্ছে সরকার। তোমরা কি আমাকে বলতে পারবা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান কোনটা? তাহলে 4টি মৌলিক উপাদান, 4টি কি মৌলিক উপাদান। এই 4টি উপাদানের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? দেখি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। আয়েশা সিদ্দিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। পূজা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। পূজা চট্টগ্রামের কোন জায়গায়? পরশমণি আমাদের সাথে যুক্ত হয়েছেন এইচএসসি 27-এর জন্য। অবশ্যই 26 এবং 27 দুই দলের জন্যই এই ক্লাসগুলো, কারণ 27 বেস মানে কি তুমি এই অধ্যায় না পড়েই এইচএসসি পরীক্ষায় যেতে পারবা? অবশ্যই পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে এই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তো আমরা আচ্ছা, অলরেডি আমাদের সাথে রাহি জান্নাত যুক্ত হয়েছে, রানী জান্নাত যুক্ত হয়েছে, এবং স্মৃতি অনেকজনকে মেনশন করেছে। আচ্ছা, এবার বলো যে আমাদের যেহেতু একটা কন্টেস্ট চলতেছে, তোমরা জানো যে সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী এবং পরীক্ষায় ভালো রেজাল্টকারী যারা আছে তারা নিঃসন্দেহে পুরস্কার আমাদের কাছ থেকে পাবে। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যাক্টিভ আছে, খুবই অ্যাক্টিভ আমরা দেখতেছি। যারা খুবই অ্যাক্টিভ, যারা আমাদের এই ক্লাসগুলো শেয়ার করছে, সাথে হচ্ছে মেনশন করতেছে, এবং হচ্ছে প্রশ্নের যথাযথ রেসপন্স করতেছে এবং ভালো নাম্বার পাবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমরা পুরস্কৃত করব। শুধু স্মার্টফোন নয়, সাথে আমরা তোমাদের জন্য টি শার্টও রেখেছি এবং স্মার্ট ওয়াচও রেখেছি, যেটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? ওকে, রানী উত্তরা থেকে আমাদের আচ্ছা 3 নম্বর উত্তর বলছে, সার্বভৌমত্ব বলছে। আচ্ছা, তোমরা যারা উত্তর দিচ্ছ না তোমাদেরকে বলবো একটু রেসপন্স করো, তাতে করে ক্লাসের সৌন্দর্য বাড়ে। একটা রাষ্ট্রের সর্বোচ্চ উপাদান হচ্ছে মানে যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোনটা? সার্বভৌমত্ব। এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান দরকার। কি দরকার? একটা সংবিধান দরকার। পৃথিবীর সকল রাষ্ট্রে সংবিধান রয়েছে, এবং এই সংবিধান অনেক ধরনের হইতে পারে। এবং সংবিধান কি? একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়। এটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন। মনে রাখবা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে যে তোমার সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। মনে রাখবা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সংবিধান। এটা মনে রাখবা। তাহলে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সংবিধান। লিখে রাখো। তো একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। ওকে, কি ভৌমত্ব? সার্বভৌমত্ব। তাহলে একটু খেয়াল করো যে রাষ্ট্রের যে 3টি উপাদান মানে 4টি উপাদান আছে, সেই 4টি উপাদানের মধ্যে যে সরকার আছে, সরকার বলতে বোঝায় শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগকে নিয়ে। তাহলে সরকারের কয়টি বিভাগ আছে? আমরা বললাম যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সার্বভৌমত্ব। তাহলে সরকারের 3টি বিভাগ আছে, এটা হচ্ছে আইন বিভাগ, এটা হচ্ছে শাসন বিভাগ, এবং এটা হচ্ছে কি? বিচার বিভাগ। এই যে 3টা বিভাগ, এই 3টা বিভাগকে একত্রিত ভাবে সরকার বলা হয়। এবং এই সরকার পরিচালনার জন্য কিছু নিয়ম দরকার, নীতি দরকার, এবং যেটাকে আমরা বলছি সংবিধান। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। ওই সংবিধান মেনেই সরকার রাষ্ট্র পরিচালনা করে। এরিস্টটল, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলছি, গণতন্ত্রের জনক বলছি, এবং গ্রিক দার্শনিক যিনি কিনা রাষ্ট্রবিজ্ঞানের জনক, গণতন্ত্রের জনক,
এই এরিস্টটল বলছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের এমন একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে। অর্থাৎ রাষ্ট্র সংবিধানটা নিজের জন্য নিজেই বেছে নিয়েছে। এখানে এমন না যে অন্য কোনো দেশের দ্বারা প্রভাবিত হয়ে এই সংবিধানটা আমরা গ্রহণ করেছি, ওইরকম না। আমরা এটা নিজেরাই তৈরি করে আমরা নিজেরাই সেই আইনটাকে মেনে চলতেছি। এই জন্য এরিস্টটল বলতেছে যে সংবিধান হচ্ছে যে তোমার রাষ্ট্রের এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছে। এরপরে বলছে সংবিধানের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো, যে সংবিধানের ক্ষেত্রে আমাদের দেশের যে সংবিধান রয়েছে, আমাদের দেশের সংবিধান দুইটা দেশের অনুকরণে বা অনুসরণে বা দুইটা দেশের দ্বারা প্রভাবিত। তার মধ্যে একটা হচ্ছে ইউকে, মানে আমাদের যে দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান, আমাদের দেশের যে বাংলাদেশের যে সংবিধান, এগুলো তোমরা নোট করে রাখো। বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে দুইটা দেশের সংবিধান অনুকরণে। একটা হচ্ছে যে তোমার ভারতের, আর একটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। কিন্তু যখন বলা হবে সংবিধান সবচেয়ে বড় সংবিধান কাদের, তখন সেটা হবে ভারতের লিখিত আর কি। সবচেয়ে ছোট সংবিধান কাদের, তখন সেটা হবে ইউএসএ। এই দুটা তথ্য আমরা মনে রাখবো। বাংলাদেশের যে সংবিধান সেটা তৈরি করা হয়েছে, কোন কোন দেশের অনুকরণে? বাংলাদেশের সংবিধান অনুকরণ করা হয়েছে ভারতের সংবিধান এবং হচ্ছে ইউকের সংবিধান। আবার সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, সবচেয়ে ছোট লিখিত সংবিধান হচ্ছে ইউএস এর। এটাও তো তোমরা নিশ্চয়ই বুঝছো, তাই না? এরপরে আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে কি, সংবিধান লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে সংবিধান দুই ধরনের। তাহলে সংবিধান লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে, লিপিবদ্ধকরণ অর্থাৎ সংবিধানটা কি লিখিত আকারে আছে না অলিখিত আকারে আছে সেটার উপর ভিত্তি করে সংবিধান দুই ধরনের। একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। যেমন ধরো লিখিত বলতে, যেমন আমাদের দেশের যে সংবিধান আছে, যেমন বাংলাদেশের যে সংবিধান, সেই বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। ভারতের যে সংবিধান লিখিত সংবিধান। ইউএস এর যে সংবিধান লিখিত সংবিধান। কিন্তু পৃথিবীর এমন কিছু দেশ আছে যেখানে রাজা বা রানীর মুখের কথাই হচ্ছে সংবিধান, সেই দেশগুলোকে বলে অলিখিত রাষ্ট্রের, মানে অলিখিত সংবিধানের রাষ্ট্র। তার মধ্যে একটা হচ্ছে ইউকে। যেমন ধরো আরব দেশগুলো, বিশেষ করে আরব দেশের মধ্যে রয়েছে হচ্ছে সৌদি আরবিয়া, হ্যাঁ, যে কিংডম অফ সৌদি আরবিয়া, হ্যাঁ, KSA। তো এই ধরনের রাষ্ট্রগুলোতে হচ্ছে মানে সংবিধান লিখিত আকারে নাই, রাজা বা রানীর কথাই হচ্ছে শেষ কথা। আবার আমরা যদি বলি যে পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে পরিবর্তনের উপর ভিত্তি করে, হ্যাঁ, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপরিবর্তনীয়। দেখো পৃথিবীর সব সংবিধানই পরিবর্তনযোগ্য, হ্যাঁ, সুপরিবর্তনীয়। আবার বলতেছি, পৃথিবীর সব সংবিধানই পরিবর্তন করা যায়, তবে কিছু সংবিধান সুপরিবর্তনীয় যেটা সহজে পরিবর্তন করা যায়, আর কিছু সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় যেটা সহজে পরিবর্তন করা যায় না। তাহলে সুপরিবর্তনীয় আর কি দুষ্পরিবর্তনীয়, এই দুই ধরনের সংবিধান রয়েছে। ওকে, তাহলে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, কেমন? আমরা বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা আসলে ক্লাসটা করতে চাই, এবং তোমরাই হচ্ছে আমাদের মেসেঞ্জার, যারা কিনা আমাদের এই ক্লাসগুলোকে বিভিন্ন জনের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখবে। ঠিক আছে, আমরা এটা তোমাদের কাছ থেকে আশা করি এবং তোমাদের উপরে ভরসাও করি। ঠিক আছে, যাতে আমরা এই যে পরিশ্রম করতেছি, আমি কষ্ট করে পড়াচ্ছি কিন্তু অল্প সংখ্যক স্টুডেন্ট পড়তেছে, এটাতে আমার একটু মানে ভালো লাগা যেটা সেটা একটু কম লাগে আর কি। তো বেশি সংখ্যক স্টুডেন্ট যখন আমার সাথে যুক্ত হবে, এমন না যে আমরা খারাপ পড়াচ্ছি, বাট না, তারা আসলে পাচ্ছে না, যে জানে না, হ্যাঁ, যে কি পড়াচ্ছি বা কেন পড়াচ্ছি, কোন জিনিসটা পড়াচ্ছি এটা আসলে তার কতটুকু কাজে আসবে সেটা সে বুঝতে পারতেছে না, তার কাছে পৌঁছাচ্ছে না। তোমরা একটু মেসেঞ্জার হিসেবে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? তো বাংলাদেশের যে সংবিধান, দেখো বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান হচ্ছে একদিকে লিখিত আর একদিকে হচ্ছে দুষ্পরিবর্তনীয়। যেমন ধরো সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে রয়েছে হচ্ছে ইউকে এর সংবিধান। মনে রাখবা, যে সংবিধান অলিখিত সেই সংবিধান সুপরিবর্তনীয়, হ্যাঁ। তো এরপরে দুষ্পরিবর্তনীয় মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধান, ভারতের সংবিধান, এরকম। তো আমরা আমাদের যে সংবিধান
সেই সংবিধান সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান একদিকে হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, আর বাংলাদেশের সংবিধানটা লিখিত আকারে আছে। কি আকারে আছে? লিখিত আকারে আছে। তাহলে আমরা জানলাম। হ্যাঁ আরে ভাই, হ্যালো, হ্যাঁ 5টা থেকে দেন। হুম, ওকে, তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের দেশের যে সংবিধান সেটা হচ্ছে একদিকে লিখিত, আবার অন্যদিকে দুষ্পরিবর্তনীয়। এখানে দুষ্পরিবর্তনীয় ব্যাপারটা কি সেটা আমরা আস্তে আস্তে জানবো, বাট আমরা আগে আমাদের স্লাইডে চলে যাই যেখান থেকে আমরা এই বোর্ডে আসছিলাম। তো স্লাইডের মধ্যে এই কথাটা লেখা আছে, যে উদাহরণ নাই বাট লেখাটা আছে। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, সবচেয়ে ছোট সংবিধান কার? যে তোমার ইউএস এর। আমাদের এটা দরকার না, এটা আমরা যখন অ্যাডমিশনে পড়াই তখন হচ্ছে এই বিষয়গুলো বলি। তারপরে আমরা একটু যদি দেখি যে পৃথিবীর লিখিত সংবিধানগুলোর মধ্যে প্রথম যে লিখিত সংবিধান বা সনদ সেটা হচ্ছে মদিনা সনদ, যেটা তোমরা জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদটা কার্যকর করেছিলেন, এই মদিনা সনদ বা চার্টার অফ মদিনা। এবং অন্যদিকে এরপরে যেটা পৃথিবীতে লিখিত আকারে যেটা মানুষের সাথে সরকারের অর্থাৎ জনগণের সাথে যে রাজাদের যে একটা, সেই সময়ে 1215 সালে এই যে ম্যাগনা কার্টা অনেকের কাছে এটা অজানা কোনো একটা বিষয়। তো এই জন্য আমি এটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ম্যাগনা কার্টা যেটা 1215 সালে রাজা যিনি জন ছিলেন, রাজা জন, রাজার নাম কি? জন। এই জন অত্যাচারী ছিলেন, নির্যাতিত ছিলেন, মানে যারা জনগণ নির্যাতিত ছিল, এই জনের সাথে জনগণের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ম্যাগনা কার্টা নামক স্থানে। এবং ওই চুক্তি অনুযায়ী লিখিত আকারে রাজা পরবর্তীতে আইনের আওতায় এসেছিল। মানে রাজাও যদি দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, সেক্ষেত্রে রাজাকেও আইনের মুখোমুখি করা হবে। এটা মূলত ওই ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে কি করা হয়, যে তোমার নিশ্চয়তা দেওয়া হয়। তাহলে এর আগে কোনো রাজাকে আইনের মুখোমুখি করা যেত না। ম্যাগনা কার্টা চুক্তির পরেই মূলত 1215 সালের পরে এইটা কিন্তু ইংল্যান্ডেই, কোথায়? ইংল্যান্ডে এই চুক্তিটা হয়েছিল কার বিরুদ্ধে? রাজা জনের বিরুদ্ধে সাধারণ জনগণের স্বাক্ষরিত একটা চুক্তি। তো বাংলাদেশের যে সংবিধান রয়েছে তোমরা জানো বাংলাদেশ এটা যুদ্ধের মধ্য দিয়ে গেছে। তো বাংলাদেশ যেহেতু একটা যুদ্ধের মধ্য দিয়ে গেছে, তো সেই যুদ্ধের পরবর্তীতে বাংলাদেশের অবস্থা কি হয়েছে দেখো। বাংলাদেশের যুদ্ধের পটভূমিটা তোমরা নিশ্চয়ই জানো। বাংলাদেশে বিশেষ করে একটা নির্বাচন হয়েছে। আমি নির্বাচন সম্পর্কে একটু বলি। 1970-এ একটা সাধারণ পরিষদ নির্বাচন হয়েছে। কি নির্বাচন? একটা সাধারণ পরিষদ নির্বাচন, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা সর্বশেষ পাকিস্তানের নির্বাচন। তো সাধারণ পরিষদের নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনে জয়লাভ করেছিল সে সময়ে, তৎকালীন সময়ে আওয়ামী লীগ এবং শেখ মুজিব। হ্যাঁ, শেখ মুজিব। এই শেখ মুজিব যিনি জয়লাভ করেছিলেন তিনি ছিলেন আওয়ামী লীগের। কি লীগের? আওয়ামী লীগের। এবং সেই সময়ে মানে বাংলাদেশে বলতে পূর্ব পাকিস্তানের, তৎকালীন তো পূর্ব পাকিস্তান ছিল, 469 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল। কয়জন? 469 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল। কোন নির্বাচনে? এই যে সাধারণ পরিষদ নির্বাচনে 469 জন প্রতিনিধি, এটা বারবার এরকম হচ্ছে কেন? প্রতিনিধি সে সময়ে নির্বাচিত হয়েছিল। তাহলে প্রতিনিধি নির্বাচিত হয় সে সময়ে, শেখ মুজিব সহ নির্বাচিত হয়। তাহলে দেখো 70-এর নির্বাচন হলো। নির্বাচনের পরে পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে আমাদের উপর একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা। সেটা হচ্ছে 1971-এর 25 মার্চ তারা আমাদের উপরে অপারেশন সার্চলাইট পরিচালনা করেন। দেখো 1971-এর 25 মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনা করেন। তাহলে অপারেশন সার্চলাইট ছিল এটা একটা হত্যাযজ্ঞ, মানে এটা একটা মূলত সেনা অভিযান। এই হত্যাযজ্ঞের পরে তোমরা জানো 25শে মার্চের রাতেই প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়। প্রথম প্রতিরোধ গড়ে তোলে কারা? প্রথম প্রতিরোধ গড়ে তুলে যে তোমার গড়ে তুলে মূলত গাজীপুরের তৎকালীন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশরা। গাজীপুর যে রাজারবাগ পুলিশ লাইন থেকে, কি থেকে? রাজারবাগ পুলিশ লাইন থেকে, ঠিক আছে? তাহলে রাজারবাগ পুলিশ লাইন থেকে, এখান থেকেই প্রতিরোধ গড়ে তোলা হয় যে আর্মিরা যাতে, যে তোমার অর্থাৎ পাকিস্তান আর্মিরা যাতে বাঙালিদের উপরে অত্যাচার করতে না পারে সেজন্য তারা প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ গোলাগুলি হয়। তো 25শে মার্চের পরে 26 মার্চ, হ্যাঁ, তোমরা জানো যুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশে, সারা বাংলাদেশে যুদ্ধ চলতে থাকে। এবং পরবর্তীতে তোমরা জানো বাংলাদেশের প্রথম সরকার, যেটাকে আমরা বলি
অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার বা বাই আন্দোলনের যে অফারটা দেওয়া হয়েছিল, যে ওনারা যে অফারটা দিয়েছিল সর্বোচ্চ শেয়ার মেনশন করে তাদের স্মার্টফোন দেওয়া হবে, এই প্রসঙ্গে আমার দুইটা প্রশ্ন। এখান থেকে শেয়ার ও মেনশন শুরু করলে কি পাবো? যে ক্লাসগুলো হয়েছে সবগুলোর উপর যদি পরীক্ষা হয় তাহলে কমার্সের সাবজেক্ট গুলো তো আমরা পড়ি নাই, কিভাবে পরীক্ষা দিব? কমার্সেরটা এবং আর্টসেরটা দুই দুই ধরনেরই পরীক্ষা হবে। ওইখানে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তাদেরকেই পুরস্কৃত করা হবে। কমার্স আর্টস উভয়ের পরীক্ষা ওইখানেই। এবং সাথে তোমাদের এই যে পুরস্কার দেওয়ার আগে দেখা হবে যে তোমার নাম্বার পাওয়ার পরে পুরস্কারের আগে দেখা হবে যে তুমি আসলে শেয়ার কমেন্ট করছিলা কিনা এবং মেনশন করছিলা কিনা, এবং এটা আমরা দেখতেছি, এখান থেকেই দেখতেছি। হ্যাঁ, তো এই বিষয়টা আর এত মানে এর বাইরে গিয়ে এটা এতবার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এতবার দেওয়ার দরকার নাই, এই ক্লাসটা করো। তো যেটা আমি বলছি একটু আগে, যেটা বলছি এটা হচ্ছে কি, এই যে এই কথাটা, অর্থাৎ প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয় 1971 সালে 25শে মার্চ রাতেই, এবং পরবর্তীতে তোমরা জানো যে তোমার 10 এপ্রিল 1971, হ্যাঁ 1971 10 এপ্রিল কি হয়? 10 এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। কি নগর? মুজিবনগর সরকার। এই সরকার যেটা, এটাকে প্রবাসী সরকারও বলে, অস্থায়ী সরকারও বলে। এবং তারা ঘোষণা করছে কি, যে বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে যে 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে দেখো, তাহলে বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে, প্রথম সংবিধান হচ্ছে যে তোমার 26 মার্চের স্বাধীনতা ঘোষণাপত্র। তাহলে আমাদের প্রথম সংবিধান কোনটা? স্বাধীনতার ঘোষণাপত্র। এই যে তোমাদেরকে পড়াচ্ছি এগুলো লিখো। এরপরে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে আমাদের প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র, এটা হচ্ছে প্রথম সংবিধান। এবং এটা জারি করা হয় কখন? এটা জারি করা হয়, জারি করা হয় অর্থাৎ এটা কার্যকর করা হয় 10 এপ্রিল 1971-এ। 1971-এ কারা করছে? মুজিবনগর সরকার করছে। এখন কতদিন পর্যন্ত এটা কার্যকর ছিল? এই প্রথম সংবিধানটা কার্যকর ছিল, তাহলে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 10 জানুয়ারি 1972 পর্যন্ত। 10 জানুয়ারি 1900 কত পর্যন্ত? 72 পর্যন্ত। তোমরা আবার বলতে পারো যে এটা কেন এতদিন পর্যন্ত ছিল, কারণ কি 10 জানুয়ারি পর্যন্ত কেন? যে 16 ডিসেম্বর তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সংবিধান, যে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে আমাদের প্রথম সংবিধান। অর্থাৎ আমরা যুদ্ধ করছি কোন ঘোষণা দিয়ে? এই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েই। বুঝতে পারছো? এই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে আমরা যুদ্ধ করেছি। তাহলে এটা হচ্ছে তোমার আবু তালেব আদনান, আমি ভালো আছি, ক্লাস করো। তাহলে যেটা বললাম যে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম সংবিধান। তো শেখ মুজিব তো জেলে ছিলেন, তার কারণ হচ্ছে মুজিবনগর সরকার যেটা গঠিত হয়েছে সেখানকার রাষ্ট্রপতি ছিলেন কে? সেখানকার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিব। তো রাষ্ট্রপতি হিসেবে তিনি যেহেতু জেলে ছিলেন, তিনি দেশে ফিরে এসে একটা ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ওই স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী পরিচালিত হয়েছে। তাহলে বাংলাদেশ কোন ঘোষণা অনুযায়ী পরিচালিত হয়েছে? সেটা হচ্ছে যে তোমার তোমার যেটা একটু আগে বললাম যে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণাপত্র। এরপরে যেটা হলো সেটা হচ্ছে কি, যে বাংলাদেশের দ্বিতীয় সংবিধান হিসেবে যেটা পরিচিতি লাভ করেছে সেটা হচ্ছে কি, যে তোমার অস্থায়ী সংবিধান আদেশ। তোমাদের দেখতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, আমি একটু বড় করে লিখতেছি। অস্থায়ী সংবিধান আদেশ যেটা, এই অস্থায়ী সংবিধান আদেশ যেটা, সেই আদেশ অনুযায়ী এটা মূলত দেওয়া হয় কত তারিখ জানো? এটা দেওয়া হয় 1972-এর 11 জানুয়ারি। এটা কে দিয়েছেন? এটা শেখ মুজিব দিয়েছেন। কে দিয়েছেন? শেখ মুজিব। তো এই অস্থায়ী সংবিধান আদেশটা এটা এত তারিখ থেকে শুরু হয় এবং এটা শেষ হয় কখন? এটা শেষ হয়েছে 15 ডিসেম্বর 1900 কত তারিখ? 15 ডিসেম্বর 1972 পর্যন্ত। 1972 15 ডিসেম্বর। তাহলে আমরা এই অস্থায়ী সংবিধান আদেশ কি সেটাই আমরা এখন জানবো। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ পর্যন্ত এটা ছিল বাংলাদেশের দ্বিতীয় সংবিধান। তাহলে আমাদের দ্বিতীয় সংবিধান আমরা জেনে গেলাম যে অস্থায়ী সংবিধান আদেশ যেটা, এটার মাধ্যমে তিনটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে আমি তোমাদেরকে তিনটা বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে গণপরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়, গণপরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে, হ্যাঁ এটা বাতিল করে ফিরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কোথায়? সংসদীয় সরকার। অর্থাৎ
রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকবে না, থাকবে হচ্ছে কার? প্রধানমন্ত্রীর ক্ষমতা। এটা হচ্ছে সংসদীয় সরকার। তাহলে এটা থেকে আমাদেরকে নিয়ে যায় সংসদীয় সরকার। তাহলে একটা ঘটনা হচ্ছে কি, গণপরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে কি, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। হ্যাঁ, ওকে। ওকে, পৌরনীতি দ্বিতীয় পত্র পড়াচ্ছি, চতুর্থ অধ্যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 1972-এর 11 জানুয়ারি। এটা জুন হবে না, জানুয়ারি। হ্যাঁ, জুন না, এটা জানুয়ারি। কিম জান্নাত জানুয়ারি 15 ডিসেম্বর পর্যন্ত এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় সংবিধান। তাহলে আমাদের প্রথম সংবিধান কোনটা ছিল? ওই যে স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা ছিল প্রথম। এবং এটা জারি করা হয় 10 এপ্রিল। তোমরা বলতে পারো যে এই ঘোষণাটা 26শে মার্চে দিয়েছে, সেটা কেন 10 এপ্রিল জারি করা হলো? কারণ হচ্ছে যে সরকার ছাড়া তো এটাকে জারি করা যাবে না। তো সরকার হিসেবে ছিল সে সময় মুজিবনগর সরকার। তোমরা একটু হ্যাঁ আচ্ছা, এখানে তোমরা উল্টাপাল্টা কমেন্টস না করে বরং ক্লাসটা করো, ঠিক আছে? যদি মন চায় যে না তুমি ক্লাসটা তোমার ভালো লাগতেছে, দেন তুমি শেয়ার করে দাও তোমার টাইমলাইনে, তোমার সহপাঠী যারা আছে তাদেরকে মেনশন করো। এবং এই ক্ষেত্রে তোমরা স্মার্টফোন এবং হচ্ছে আমাদের যে স্মার্ট ওয়াচ, এবং সেই সাথে তোমরা পেতে পারো আমাদের টি শার্ট। হ্যাঁ, পড়ালেখার টি শার্ট। তো ওই ক্ষেত্রে বঙ্গবন্ধু মানে সিভিক্স, ইটস সিম্পল থিং। ওকে, এখানে আসলে সিম্পল থিং হওয়ার কিছু নাই। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে দুইটা বিষয় বললাম। একটা হচ্ছে প্রথম সংবিধান, যেটা স্বাধীনতা ঘোষণা, আর দ্বিতীয় অস্থায়ী সংবিধান, যেটা সেটা হচ্ছে কি অস্থায়ী সংবিধান আদেশ। এটা শেখ মুজিব দিয়েছিলেন, এবং এটা জেল থেকে ফিরে এসে তিনি 10 তারিখ জেল থেকে এসেছিলেন বাংলাদেশে এসে। তো পরবর্তীতে 11 জানুয়ারি তিনি কি যে এই ঘোষণাটা দিয়েছিলেন অস্থায়ী সংবিধান আদেশ, এবং 15 ডিসেম্বর 1972 সালে এটা শেষ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে গণপরিষদ গঠন করার কথা বলেছে, আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে, মানে তিনি রাষ্ট্রপতি ছিলেন সেই সময়, তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা গঠন করেন। এবং তিনি 11 জানুয়ারি এই যে ঘোষণা দিয়েছেন, তারপরের দিনই তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে তিনি কি হয়েছিলেন? প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের যে স্লাইড আছে সেই স্লাইডে আমরা যাই। তাহলে আমাদের প্রথম যে ঘোষণা সেটা হচ্ছে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, অস্থায়ী সংবিধান আদেশ, যেটা 11 জানুয়ারি 1972। প্রথম সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ থেকে 10 জানুয়ারি পর্যন্ত, এবং এটা জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। দ্বিতীয় সংবিধান হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, যেটার মেয়াদ ছিল হচ্ছে 11 জানুয়ারি থেকে 1972-এর 15 ডিসেম্বর পর্যন্ত। এই অস্থায়ী সংবিধান আদেশের অধীনে 12 জানুয়ারি শেখ মুজিব রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন, এবং পরবর্তীতে বিচারপতি আবু সাইদ তাকে তোমার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করলেন। তো মাঝখান দিয়ে সরিয়ে দেওয়া হলো কাকে? মাঝখান দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে মূলত তাজউদ্দিন আহমেদকে। তো এই বিষয়টা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, দ্রুত দ্রুত। এইটুকু যেটুকু বলছি এটুকু বুঝতে পারছো কিনা? ওকে, তোমরা যেটুকু বলছি এটুকু বুঝতে পারছো কিনা একটু বলো। যেটুকু বলছি এটুকু বুঝতে পারলে আমাকে একটু বলো। ওকে, একটু রেসপন্স করতে হবে, কারণ হচ্ছে রেসপন্স না করলে আমাদের আসলে ভালো লাগে না আর কি। হ্যাঁ, পড়াইতে ভালো লাগে না। গণপরিষদের বিষয়ে আমরা যাব। ওকে, বুঝছে। আচ্ছা, আমাদের সাথে স্মৃতি যুক্ত আছে, স্মৃতি বুঝতে পেরেছে। এবং একটু খেয়াল করো, এখানে দেখো যে গণপরিষদের কথা বললাম, সেই গণপরিষদ নিয়ে আমরা এখন কথা বলবো। গণপরিষদের বিষয়ে আমরা তাহলে এখন আলোচনায় যাব। তাহলে আমরা গণপরিষদের কথা বলতেছি। কিসের? গণপরিষদ। এটা কেন দরকার, বা গণপরিষদ কি? গণপরিষদের মূল কাজ হচ্ছে সংবিধান রচনার আগ পর্যন্ত, হ্যাঁ, গণপরিষদের মূল কাজ হচ্ছে সংবিধান রচনা করা, অথবা সংবিধান রচনার আগ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া। অর্থাৎ দেশ চলবে ওই গণপরিষদ দ্বারা। সংবিধান রচনার আগ পর্যন্ত দেশ চলবে কি? হ্যাঁ, গণপরিষদ দ্বারা। ঠিক আছে, এটা মনে রাখবা। তার মানে সংবিধান রচনা করে কারা? গণপরিষদেই মূলত সংবিধান, নতুন করে সংবিধান তৈরি করে। তাহলে এই সংবিধান রচনা যতদিন না হচ্ছে, কারণ একটা দেশ তো আর এমনি এমনি চলবে না, অবশ্যই একটা সংবিধান লাগবে। এই কারণে সংবিধান রচনার আগ পর্যন্ত অবশ্যই তোমরা মনে রাখবা যে সংবিধান রচনার আগ পর্যন্ত মূলত গণপরিষদেই কাজ করে থাকে। একটু খেয়াল করো। এবার আসি হচ্ছে আমাদের স্লাইডে। গণপরিষদ গঠিত হয়েছে 10 এপ্রিল, এবং 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, এবং গণপরিষদের মোট সদস্য হওয়ার কথা ছিল 469 জন, কিন্তু দুর্ভাগ্যবশত 66 জন বিভিন্ন কারণে বাদ পড়ে যায়। কেউ যুদ্ধে নিহত হয়েছিল, কেউ পাকিস্তানে চলে গিয়েছিল,
কেউ দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, কেউ আবার শেখ মুজিবের আজ্ঞাবহ ছিলেন না বলে তিনি এখান থেকে বাদ দিয়ে দেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 469 জনের মধ্যে গণপরিষদের সদস্য হতে পেরেছিল মাত্র 403 জন, আর 66 জন বিভিন্ন কারণে বাতিল হয়। তাহলে গণপরিষদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, কারণ তিনি তৎকালীন পাকিস্তানের নেতা ছিলেন। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মাহমুদুল্লাহ। এই তিনটা তত্ত্ব তোমার এখনই মুখস্থ করতে হবে এরকম না, বাট এখন পড়ে ফেললে তোমার অ্যাডমিশনের জন্য কাজে দিবে, কারণ অ্যাডমিশনে তোমার থেকে এটা আবার নতুন করে পড়তে হবে। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য এটা কাজে দিবে যদি তুমি এখন মনে রাখতে পারো, চাকরির পরীক্ষার জন্য কাজে দিবে তোমার পরবর্তী জীবনে। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখ? এই যে আমরা এই তারিখটা মনে রাখবো কিভাবে জানো? এই তারিখটা মনে রাখবো 1971 সালে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল। তোমরা তো নিশ্চয়ই এটা এটা ভুলে যাবে না, তাই না? এটা তো সারা জীবন মনে থাকবে। তো ওই গণপরিষদ মানে যেই সময়ে মুজিবনগর সরকার যেই তারিখে গঠিত হয়েছে, ঠিক একই তারিখে পরবর্তী বছরে গঠিত হয়েছে কোনটা? যে একই বছরে পরবর্তী বছরে মানে একই তারিখে পরবর্তী বছরে গঠিত হয়েছে বাংলাদেশের প্রথম গণপরিষদ। এই গণপরিষদের যিনি নেতা ছিলেন যে শেখ মুজিব, এবং প্রথম স্পিকার ছিলেন কে? তোমরা জানো যে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং স্পিকার ছিলেন যে তোমার শাহ আব্দুল হামিদ। এরপরের তত্ত্ব হচ্ছে আমাদের গণপরিষদের যে তৎপরতা, গণপরিষদ যে কাজ শুরু করেছিল। গণপরিষদ করছে কি? এই যে গণপরিষদের কথা আমরা বললাম, তাহলে গণপরিষদে কতজন সদস্য ছিল? গণপরিষদে আমাদের সদস্য ছিল হচ্ছে এই যে সংবিধান রচনা করা এই 403 জন ছিল। এরা কি করছে? এরা একটা কমিটি করে দিছে যেখানে 34 জনকে, কয়জনকে? 34 জনকে দায়িত্ব দিয়ে একটা কমিটি গঠন করে দিছে, বলতেছে তোমরা একটা সংবিধান বানাই দাও আমাদেরকে। তো গণপরিষদের 403 জন যারা ছিল, এদের মানে এরা 34 সদস্যের একটা কি করে দিছে, যে সংবিধান প্রণয়ন কমিটি করেছে। এই কমিটির সভাপতি ছিলেন, তাহলে আমরা এটা কিসের কমিটি করতেছি? এটা আমরা করতেছি সংবিধান প্রণয়ন কমিটি। তাহলে আমরা অলরেডি কিন্তু দুইটা কমিটি পড়তেছি, একটা হচ্ছে গণপরিষদ কমিটি 403 জন নিয়ে, এবং এখানে সংসদ নেতা ছিলেন শেখ মুজিব, এবং গণপরিষদের সভাপতি ছিলেন কে? যে তোমার মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, হ্যাঁ। এবং অন্যদিকে হচ্ছে তোমার সংবিধান প্রণয়ন কমিটির যিনি সভাপতি ছিলেন, সেই কমিটি নিয়ে কথা বলতেছি। কমিটি কতজন? 34 জন। কয়জন? 34 জন। সভাপতি কে ছিলেন? লিখে রাখো, সভাপতি হচ্ছে ডক্টর কামাল হোসেন। হ্যাঁ, আমি লিখলে তোমাদের লিখতে সুবিধা হবে, অথবা আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলতে পারবা। সভাপতি হচ্ছে ডক্টর কামাল হোসেন। মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু, যেটা প্রায় সময় পরীক্ষা আসে। একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছে কে? বেগম রাজিয়া বানু, একমাত্র মহিলা সদস্য। তাহলে বেগম রাজিয়া বানুই হচ্ছে মূলত একমাত্র মহিলা সদস্য। এরপরে আছে হচ্ছে তোমার বিরোধী মানে হচ্ছে বিরোধী দলীয় আর কি, বিরোধী দলীয় সদস্য ছিল। বিরোধী দলীয় ছিল হচ্ছে কে? বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেন। আমরা একটু সুরঞ্জিত সেন একটু লিখে নিব, কেমন? আমি জানি লেখাগুলো একটু এলোমেলো এবড়োথেবড়ো হয়েছে, কিন্তু স্লাইডের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। আমাদের চলমান দুইটি কোর্সেই ভর্তি চলছে। দুইটি কোর্স বলতে আমাদের অনেকগুলো কোর্স আছে, তার মধ্যে প্রধান দুটি কোর্স হচ্ছে, একটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে, ইন্টার সেকেন্ড ইয়ারের। এর বাইরেও অ্যাডমিশন কোর্স আছে। আলাদা আলাদা একটা সাবজেক্ট পড়তে চাইলেও তুমি এখন পেজে মেসেজ দিলেই তোমাকে রেসপন্স করবে এবং ভর্তি নিয়ে নিবে, ঠিক আছে? ওকে, ক্লাসে এত আজারে কথা বলে কেন বলতেছে ভাইয়া? আচ্ছা, এত আজারে কথা বলার সুযোগ দিচ্ছে। আমি একটা সময় খুব বেশি মানে স্ট্রিক্ট ফরওয়ার্ড ছিলাম, মানে উল্টাপাল্টা কমেন্ট করতে দিতাম না, পেজ থেকে ডিরেক্ট ব্যান করে দিতাম। বাট এখন মনে করি কি যে তোমাদের একটু শিক্ষা হওয়া উচিত। তুমি উল্টাপাল্টা কমেন্ট করলে এটা তোমার রুচির ব্যাপার। হ্যাঁ, পড়াশোনা করার জন্য কমেন্টস করতেছো, করো, প্রশ্ন থাকলে করো, বাট একজন আরেকজনকে ডিস্টার্ব করো না। তোমরা সবাই মিলে ক্লাস করো, হ্যাঁ, ফ্রি সোর্স, একদম ওপেন সোর্স পড়ো। হ্যাঁ, তাহলে আমরা যেটা বললাম যে এই যে কথাগুলো আমি একটু আগে বলছি, যে সংবিধান প্রণয়ন কমিটির, সেখানে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, তো তিনি ছিলেন ন্যাব মোজাফফরের দলের, অর্থাৎ ন্যাব মানে হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি নামক একটা রাজনৈতিক দল ছিল, যেটা সেই সময় বিরোধী দলের ভূমিকায় ছিল। 33 জন ছিল আওয়ামী লীগের, অর্থাৎ ওই যে তোমার গণপরিষদ যেটা সংবিধান প্রণয়ন কমিটি, 34 সদস্যের বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি যেটা গঠন করেছিল, সেই প্রণয়ন কমিটি যেটা, সেটা বিশেষ করে মনে রাখতে হবে, সেই প্রণয়ন কমিটির মধ্যে 33 জন ছিল হচ্ছে
আওয়ামী লীগের, আর একজন ছিল বিরোধী দলের ন্যাপ মুজাফফর, ন্যাপ মানে ন্যাশনাল আওয়ামী পার্টি, হ্যাঁ। এবং একজন মহিলা সদস্য ছিলেন যার নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। এই খসড়া কমিটি প্রথম বৈঠক বসেন 17 এপ্রিল 1972 সালে। তাহলে এই যে প্রণয়ন কমিটি, যেটা সংবিধান প্রণয়নের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে, তোমরা জানো গণপরিষদ প্রথম অধিবেশন বসে কত তারিখ? আমরা জেনেছি 10 এপ্রিল 1972। গণপরিষদের প্রথম অধিবেশন বসছে এরা। তো 17 এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসেছে এবং তারা প্রায় 47টি বৈঠক বসছে। পরে তারা একটা সংবিধান প্রণয়ন করেছে। সেই সংবিধানটা হচ্ছে যে তোমার 4 নভেম্বর 1972 সংবিধানটা পুরোপুরি ভাবে মানে পূর্ণাঙ্গ করা হয়। তাহলে কখন সংবিধানটা পূর্ণাঙ্গ করা হয়? যে তোমার 4 নভেম্বর এই সংবিধানটা পূর্ণাঙ্গ করা হয় বা খসড়া ভাবে তৈরি করা হয়। তাহলে দেখো 4 নভেম্বর সংবিধানের উপর তৃতীয় সর্বশেষ পাঠ শুরু হয়। মাত্র 2 ঘন্টার মধ্যে এই কাজ শেষ হয় এবং বিপুল আনন্দধ্বনির মধ্যে বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 1972 সালে 15 ডিসেম্বর সংবিধানের হস্তলিখিত সে তোমার সংস্করণের গণপরিষদের সদস্যগণ স্বাক্ষর গৃহীত হয়। তবে মনে রাখতে হবে যে 15 ডিসেম্বর সংবিধানে স্বাক্ষর করা হলেও একজন ব্যক্তি কিন্তু স্বাক্ষর করেন নাই সংবিধানে। অর্থাৎ সংবিধানে স্বাক্ষর করেন নাই যে ব্যক্তি, তার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। কে? সুরঞ্জিত সেনগুপ্ত। এই যে শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি কিন্তু সংবিধানে স্বাক্ষর করেন নাই। তাহলে কয়জন ব্যক্তি স্বাক্ষর করেছে? যে 402 জন স্বাক্ষর করেছে। তা এই 402 জন সবাই ছিল আওয়ামী লীগের। এবং মনে রাখতে হবে এই 403 জন যারা গণপরিষদের সদস্য ছিল, দেখো গণপরিষদের সদস্য ছিল কয়জন? এই যে 403 জন, তার মধ্যে 402 জন ছিল আওয়ামী লীগের এবং সরি 400, হ্যাঁ একজন হচ্ছে বিরোধী দলের, সরি 400 জন ছিল হচ্ছে তোমার কি আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলের এবং 2 জন ছিল হচ্ছে স্বতন্ত্র। এই 2 জন স্বতন্ত্র সহ বিশেষ করে সবাই সাইন করলেও একজন ব্যক্তি সাইন করেন নাই সংবিধানে, সেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। এবং পরবর্তীতে 16 ডিসেম্বর সংবিধানটা কার্যকর করা হয়। তাহলে সংবিধান কখন কার্যকর করা হয়? সংবিধান কখন কার্যকর করা হয় মনে রাখতে হবে, 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়। এবং সংবিধান দিবস কত তারিখ? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সংবিধান দিবস কত তারিখ, অথবা সংবিধানটা চূড়ান্তভাবে গৃহীত হয় কত তারিখ। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে। চূড়ান্তভাবে গৃহীত হয় 4 নভেম্বর এবং ওই দিনটাকে বলা হয় সংবিধান দিবস। এবং সংবিধানটা কার্যকর করা হয় যে তোমার 16 ডিসেম্বর 1972 সালে। তার মানে তোমরা এই টোটাল যেটুকু পড়াইছি সেটা তোমরা বুঝতে পারছো। আমাদের যে সংবিধান ছিল সেই সংবিধানের কিছু বিষয় আমরা জানার চেষ্টা করি। আমরা শব্দে শব্দে বা হচ্ছে আমরা সংখ্যায় সংখ্যায় সংবিধানটা মনে রাখবো। প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, তফসিল 7টি, ভাগ 11টি, সংশোধনী 17টি, অনুচ্ছেদ 153টি। তো সংখ্যার দিক থেকে তাহলে 1, 4, 7, তারপর হচ্ছে তোমার 11, 17, 153। 1, 4, 7, 11, 17, 153। ঠিক আছে? তাহলে এই যে দেখো, 1 হচ্ছে প্রস্তাবনা, 4 হচ্ছে মূলনীতি, সংশোধন তোমার ভাগ হচ্ছে তফসিল হচ্ছে 7টি, ভাগ হচ্ছে 11টি, 17 বার সংশোধনী, 153টি অনুচ্ছেদ। তাহলে মনে রাখাটা কঠিন হবে না, আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব, কারণ কঠিন না। প্রস্তাবনা মানে কি? সংবিধান কেন তৈরি করা হবে, এটা প্রস্তাবনা। মূলনীতি মানে হচ্ছে রাষ্ট্র চলবে যেই নীতির উপর ভিত্তি করে, মূলনীতি। তফসিল, এই তফসিল হচ্ছে 7টা এবং এরপরে হচ্ছে ভাগ হচ্ছে 11টা ভাগ এবং প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা আছে। 153টি অনুচ্ছেদ। এই পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান সেটা সংশোধন করা হয়েছে বা হচ্ছে পরিবর্তন করা হয়েছে 17 বার। তোমাদের এই পর্যন্ত ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাও। এর পরের মানে মোটিভেশন নিয়েই আমি আসলে তোমাদের বাকি ক্লাসটা কন্টিনিউ করব। তোমাদের এই পর্যন্ত ক্লাসটা কেমন লেগেছে সেটা একটু জানাও এবং এইটুকু পর্যন্ত তোমরা কিছু শিখতে পেরেছো কিনা সেটা একটু জানালে ভালো হয়। যারা কমেন্টস করবে তাদের জন্য একটা কেক দেওয়া হবে। হ্যাঁ, একটা কেক তোমাদের জন্য। কমেন্টস করো, দেখি তোমরা পারো কিনা, মানে বুঝছো কিনা। ঠিক আছে? কিছু মানুষ ক্লাসে, আচ্ছা এটাকে ইগনোর করলে হয়ে যায়। হ্যাঁ, যারা আজ এরা কমেন্টস করতেছে তাদেরকে ইগনোর করো। ভালো লাগছে ক্লাসটা। রূপম চক্রবর্তী, সবার থেকে করতে হবে, সবাই একটা করে কমেন্টস করো, নইলে আমি আর কন্টিনিউ করবো না। সবাই একটা করে কমেন্টস করো। আরো 15 মিনিট পড়াবো, যদি ভালো করে কমেন্টস করো।
তুফান। আচ্ছা, ওকে, আমি একটু আসলে ব্রেক নিলাম তোমাদেরকে কমেন্টস করতে দিয়ে। এখন আমরা যাই ডিরেক্ট আমাদের যেখান থেকে সিকিউ প্রশ্ন আসবে, সেটা হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। হ্যাঁ, কমেন্টস না করলে কেক দিব না। পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। তোমরা গ্রুপে আসো না? যারা গ্রুপে আসো অবশ্যই পিডিএফ পাবা। আর যারা নতুন যুক্ত হয়েছে ক্লাসটা শেয়ার করো, নিজেদের টাইমলাইনে রাখো। দেখো, আমরা এই পর্যন্ত যেগুলো পড়ছে একটু আমরা সামারি করি। এইখানে হচ্ছে জাস্ট আমাদের বললাম না, আমাদের টেস্ট প্রিপারেশনের যে মাস্টার উইক চলছে, সেখানে ক্লাস হচ্ছে আজকে সিভিক্স, এরপরে 8টায় তোমাদের আরেকটা ক্লাস থাকবে। সংবিধানের সম্পর্কে বেসিক ধারণা দিলাম, সংবিধানের লিপি অধ্যয়নের উপর ভিত্তি করে, সংশোধনের উপর ভিত্তি করে, এবং বাংলাদেশের সংবিধানের ইতিহাস। আমরা 3টা পর্যায়ে সংবিধান আমরা পেয়েছি, 3টা পর্যায়ে। প্রথম সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণা, দ্বিতীয় সংবিধান হচ্ছে অস্থায়ী সংবিধানাদেশ, এবং চূড়ান্ত সংবিধান হচ্ছে 1972 16 ডিসেম্বর। যেই সংবিধানের সম্পর্কে আমরা এত কিছু বলার পরে গণপরিষদ সম্পর্কে বলছি, আমরা সংবিধান প্রণয়ন কমিটি সম্পর্কে বলছি। সংবিধানের যে বেসিক যে ধারণাগুলো, এখান থেকে একটা এমসিকিউ আসবে। কয়টি অনুচ্ছেদ, কয়টি তফসিল, কয়টি মূলনীতি, কয়টি সংশোধনী, কয়টি ভাগ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার বৈশিষ্ট্যের মধ্যে আছি। এখানে হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, বাংলাদেশের যে সংবিধান সেটা তোমরা নিশ্চয়ই জানো, 11 ভাগে বিভক্ত। এই সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে, এবং এটা সম্পূর্ণ লিখিত একটা সংবিধান। বললাম যে এই লিখিত সংবিধানের একজন ব্যক্তি স্বাক্ষর করেন নাই, যার নাম হচ্ছে সুরঞ্জিত সেন। তার মানে হচ্ছে এটা লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয়। কেন দুষ্পরিবর্তনীয়? কারণ হচ্ছে সংবিধানে বলা হয়েছে, সংবিধানের সংশোধনের ক্ষেত্রে বলতে গিয়ে বলতেছে যে বাংলাদেশের যে সংবিধান সেটা দুষ্পরিবর্তনীয়। বাট হয়, কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে 2/3, মানে 3/2 মানুষ যদি ভোট না দেয় সংশোধনের পক্ষে, তাহলে সংবিধান সংশোধন করা যাবে না। এই কারণে বাংলাদেশের সংবিধানটা দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না। 3 নম্বরে বলছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 4টা মূলনীতি আছে, আমরা এটা নিয়ে পরে বলবো। তারপরে এখানে নামগুলো বলি, এটা হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টা, এগুলো হচ্ছে আমাদের দেশের মূলনীতি। কয়টা মূলনীতি? 4টা মূলনীতি, ঠিক আছে। তাহলে এই যে 4টা মূলনীতি রয়েছে, এই 4টা মূলনীতির অনুচ্ছেদ রয়েছে আমাদের দেশের সংবিধানে। সংবিধানে বলছে যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত, অর্থাৎ আমাদের যে অনুচ্ছেদ আছে, জাতীয়তাবাদ, এরপরে আছে হচ্ছে তোমার জাতীয়তাবাদ, এরপরে সমাজতন্ত্র, এরপরে হচ্ছে কি গণতন্ত্র, এরপরে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তাহলে সমাজতন্ত্রের পরে গণতন্ত্র, আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ওকে, তো ধর্ম নিরপেক্ষতা। ওকে, আমরা দেখো জাতীয়তাবাদ হচ্ছে যে সংবিধানের 9ম অনুচ্ছেদ, সমাজতন্ত্র হচ্ছে 10ম অনুচ্ছেদ, গণতন্ত্র হচ্ছে 11তম অনুচ্ছেদ, 12তম অনুচ্ছেদ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই জন্য বলা হয় 9 থেকে 12। এই যে সংবিধানের মৌলিক মূলনীতির কথা বলা আছে, মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানের 26 থেকে 47 ক পর্যন্ত। আমাদের যে সংবিধান রয়েছে সেখানে 26 থেকে 47 ক পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা আছে। বাংলাদেশে বলা হয়েছে রাষ্ট্রের মধ্যে সরকার থাকবে একটা, কেন্দ্রীয় সরকার। এই কারণে বলা হচ্ছে এক কেন্দ্রিক শাসন, কেন্দ্রীয় সরকার থাকবে, আর কোন প্রদেশে যে তোমার এক কেন্দ্রিক শাসন বা সরকার। হ্যাঁ, অর্থাৎ একটাই মাত্র সরকার থাকবে, ওইটাই দেশ চালাবে। প্রজাতন্ত্র বলছে, বলা হয়েছে সংবিধানে বলছে যে বাংলাদেশের যে রাষ্ট্র, সেটার জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিক কারা? জনগণ। বলতেছে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এই কারণে বাংলাদেশ একটা প্রজাতান্ত্রিক, এবং রাষ্ট্রের মধ্যে রাজা নাই, বরং হচ্ছে কি রাষ্ট্রপতি আছেন। অন্যদিকে সংবিধানের প্রাধান্য বলছে যে রাষ্ট্রের অভ্যন্তরে সংবিধানের আইনকে সর্বোচ্চ আইন হিসেবে মেনে নেওয়া হবে, বা সর্বোচ্চ আইন হিসেবে গ্রহণ করা হবে, ঠিক আছে। তাহলে আবার বলছি, রাষ্ট্রের আইন হিসেবে, সর্বোচ্চ আইন হিসেবে মেনে নেওয়া হবে বা গ্রহণ করা হবে সংবিধানের আইনকে। আর এটা বলছে সংবিধানের মৌলিক বিধানাবলী, অর্থাৎ এমন কিছু আইন আছে যেগুলো পরিবর্তন করা যাবে না, এবং এটাও সংবিধানের মধ্যে বলা হয়েছে। সংসদীয় গণতন্ত্র, আমাদের যে গণতন্ত্র, এটা রাষ্ট্রপতি সাহিত্য নয়, সংসদীয় গণতন্ত্র। এখানে পার্লামেন্টেই মূলত, অর্থাৎ আইন বিভাগই মূলত রাষ্ট্র চালাবে বা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। যেমন আইন বিভাগের নিকট বাকি সবাই জবাবদিহি করবে, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্র। আর এটা বলছে ন্যায়পাল। সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের ন্যায় বিধান করার জন্য একটা ন্যায়পালের পদ সৃষ্টি করা হবে, এবং 77 নম্বর অনুচ্ছেদে সেটা বলা আছে। আর একটা বলছে সার্বজনীন ভোটাধিকার।
বলা হয়েছে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক 18 বছর হয়ে গেলে যে কেউ ভোট দিতে পারবে। এটা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার, মানে হচ্ছে ইউনিভার্সালি সবাই ভোট দিতে পারবে। রাষ্ট্রের ধনী গরিব জাত পাত নির্বিশেষে রাষ্ট্রের সব নাগরিক যে তোমার সমান অধিকার পাবে এবং সাংবিধানিকভাবে ভোটাধিকার পাবে। এরপরে বলছে মালিকানার নীতি। রাষ্ট্রের 3 ধরনের মালিকানার নীতির কথা বলা হয়েছে। একটা হচ্ছে তোমার রাষ্ট্রীয় মালিকানা, আর একটা হচ্ছে তোমার ব্যক্তি মালিকানা, আর একটা হচ্ছে সমবায় মালিকানা। তাহলে রাষ্ট্রীয়, সমবায় এবং হচ্ছে কি ব্যক্তি মালিকানা। আমি এত দ্রুত লিখতেছি যে তোমার বোর্ড আসলে কভার দিতে পারতেছে না, মানে আমি এই যে ধরো লিখতেছি বোর্ড কভার দিতে পারতেছে না এই জায়গায়, হ্যাঁ লেখার জন্য অর্ধগতি উঠতেছে। তাহলে দেখো যে তোমার রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা, এগুলো হচ্ছে মূলত মালিকানার নীতি। তো 3 ধরনের মালিকানা রয়েছে আমাদের দেশে। সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা বলা আছে, অর্থাৎ রাষ্ট্রের জনগণই সব দিক থেকে স্বাধীন থাকবে। কেউ অধীন মানে জনগণকে তার নিজেদের একক অধীনে নিতে পারবে না। এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলছে। আমরা জানি পৃথিবীতে আইনসভা 2 ধরনের, একটা হয় এক কক্ষ বিশিষ্ট, না হয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে আইনসভা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে দ্বিকক্ষের মধ্যে একটা থাকে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে কি উচ্চ কক্ষ। তো বাংলাদেশের যে আইনসভা সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এবং সেই আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এবং বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের সকল নাগরিকরা অর্থনৈতিক ও সামাজিক ভাবে সমান এবং তাদেরকে কেউ বৈষম্য করতে পারবে না বা বৈষম্য করবে না। ওকে ওকে স্যার, আমি আজকে নতুন, আমি যদি এখন থেকে শেয়ার ও মেনশন করে শুরু করি তাহলে কি হবে? অবশ্যই হবে খান। এবং এখানে শুধুমাত্র শেয়ার মেনশন নয়, বরং তুমি ভালো নাম্বার পাচ্ছ কিনা সেটাও একটা বড় বিষয়, ঠিক আছে? কিম জানাতে 2 আচ্ছা, এটা কেন আমি বলছি, কারণ এটা যদি আমি আস্তে আস্তে বুঝাই অনেক সময় লাগবে, ওই সময় তো তোমাদের নাই। সহজ কথায় আমাকে 2টা ক্লাসের মধ্যে এই অধ্যায়ের একটা বড় অংশ পড়াই ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বৈশিষ্ট্য বললাম, এখানে বুঝো না এমন কোনোটা থাকলে আমাকে বলো। যদি সব বুঝে থাকো তাহলে আমি একটু মেনশন করো, ডান কমেন্ট করো, ডান। হ্যাঁ, যদি বুঝে ফেলো তাহলে হচ্ছে ডান বলো, ডান বলো। আচ্ছা, আমাদের একজন বলছে, নুসরাত জাহান নৌরিন বলছে প্রশ্নগুলো আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় আসছে। আচ্ছা, এখানে যা পড়ানো হচ্ছে এগুলো বেহুদা কিছু না, বরং পরীক্ষায় যা আসবে তাই পড়ানো হচ্ছে। ওকে, পরীক্ষায় যা আসবে তাই পড়ানো হচ্ছে। ওকে, আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এক কক্ষ 2 কক্ষ। আচ্ছা, কিম জান্নাত এবং আরো যারা আছো সবাই একটু কমেন্টস করো যে বুঝতে পেরেছো কিনা, ডান বলো। যদি বোঝা যায় তাহলে ডান বলো। ওকে, সবার থেকে কমেন্টস আশা করছি। হ্যাঁ, ডান। ওকে, তাহলে আমরা এরপরের আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে আমাদের মূলনীতি নিয়ে। আচ্ছা, প্রস্তাবনাটা দেখো, প্রস্তাবনাটা কি, সংবিধানটা কেন তৈরি করা হবে সেটা নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। ধরো যে মানে মানুষ বিয়ে করতে চায় না, বিয়ে করার সময় ধরো তোমাদের শাকিল স্যার, হ্যাঁ, তো বিয়ে করতে গেছে, বিয়ে করতে গিয়ে কি করতেছে, যে বিয়ে করার মানে যাওয়ার আগে তার থেকে প্রস্তাব নিয়ে যেতে হবে না, যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, হ্যাঁ, বউ হিসেবে গড়ে তুলতে চাই। তো আবার মেয়েকে হইতে হবে, আবার বউকে আনা যাবে না। যদি অন্য কাউকে গিয়ে বলে যে আপনার বউকে আমি গড়ে তুলতে চাই, তাহলে তো গণফিটে নিয়ে যাবে। তো মেয়েকে বিয়ে করতে গেলে একটা প্রস্তাব দিতে হবে। ঠিক একইভাবে সংবিধান তৈরি করতে গেলেও একটা প্রস্তাবনার দরকার আছে, যে কিসের ভিত্তিতে আসলে সংবিধানটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। এবং এই প্রস্তাবনার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে সাংবিধানিক প্রস্তাবনায় বলছে যে আমাদের মানে আমরা অঙ্গীকার করছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতি মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সেই সকল আদর্শ মূলনীতি হবে। এবং সংবিধান বিধানাবলী যেন এইসব মূলনীতির প্রতিফলন ঘটে। কমেন্ট, এখানে তোমাদের এটা মুখস্থ করতে হবে না, জাস্ট মনে রাখবা এই প্রস্তাবনা হচ্ছে কয়টা, একটা, জাস্ট এটা মনে রাখবা। এবং এখানে মূলনীতি কয়টা রাখা হয়েছে, 4টা রাখা হয়েছে। প্রস্তাবনার মধ্যে মূলনীতির কথা বলা হয়েছে, তাহলে একটি প্রস্তাবনা, মূলনীতি হচ্ছে কি 4টি। এই মূলনীতিগুলো নিয়ে আমাদের আলোচনায় যাব। তাহলে যেখানে মানুষেরা কিভাবে আইনের শাসন পাবে, মৌলিক মানবাধিকার পাবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ন্যায় বিচার পাবে, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত হবে, এগুলা মূলনীতি হচ্ছে 4টা। একটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সংবিধানের যে 4টি মূলনীতি আছে, সেই সংবিধানের 4টি মূলনীতির আমরা একটু অনুচ্ছেদ গুলো লিখে নিব। অনুচ্ছেদের মধ্যে একটা হচ্ছে নবম অনুচ্ছেদ, জাতীয়তাবাদ, নবম অনুচ্ছেদ। এটা হচ্ছে দেখছো নবম অনুচ্ছেদ। এরপরে আছে হচ্ছে তোমার 10ম অনুচ্ছেদ। এরপরে আছে হচ্ছে 11 অনুচ্ছেদ। এরপরে আছে হচ্ছে তোমার 12 অনুচ্ছেদ। তাহলে আমাদের টোটাল অনুচ্ছেদ হচ্ছে 4টা, নবম থেকে দ্বাদশ পর্যন্ত। এই 4টা অনুচ্ছেদেই মানে মূলনীতি, এই 4টা মূলনীতি। এই মূলনীতিগুলো কি সেটাই আমরা আলোচনায় যাব। তার আগে আমরা একটু অনুচ্ছেদগুলো যেগুলো বললাম সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাসে 8 চ্যাপ্টার দিয়েন প্লিজ। আচ্ছা, 8ম চ্যাপ্টারে কি সমস্যা স্যার? নেক্সট ক্লাসে 8ম বা 8 চ্যাপ্টারে কি সমস্যা আমি বুঝতেছি না।
ভাই স্লাইডের পিডিএফ দিয়ে আয়শা দেওয়া হবে, ঠিক আছে, টেনশন করো না, গ্রুপে থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। একাকিত্ব সুন্দর বাবা, তুমি তোমার সালাম বলার ধরনটা অন্যরকম হয়ে গেছে। এর উপর আমার একটি কোর্স আছে, সেটি করো। আচ্ছা, আহ জাকির মোহাম্মদ হুসাইন তানভীর, বাবা তুমি আমাদের কোর্সের উপরে তো 12টা বাজাই দিবা। আমরা কি কোর্স করাবো? তোমরা নিজেরাই যদি বিয়ের কোর্স করাই ফেলো, তুমি আমাকে একটু নিও সাথে, ঠিক আছে? শাকিলস বাংলা স্যার, আমাকে আপনাকে নিয়ে কথা হচ্ছে, আপনি কই? সেলিব্রিটির মধ্যে বড় হয়ে যাচ্ছেন। আচ্ছা, ক্লাসের পিডিএফ দিয়েন স্যার, অবশ্যই দেওয়া হবে। এরপরে আমরা যাই, এগুলা দেখো, তোমরা বলতেছো ক্লাসের পিডিএফ দিতে, এগুলা কষ্ট করে তৈরি করতে হয়েছে না? তো তোমরা একটা লাইভ সেটটা করে দাও না, করে দিয়ে তোমরা যা ইচ্ছা তাই আমাদের কাছ থেকে চেয়ে নিতে পারো। হ্যাঁ, তবে তোমাদের ওই যে শাকিল স্যারের যে পাত্রী দেখতে গেছিল, ওই পাত্রীর খবর নিতে যাও না আবার। এবার দেখো, 2011 সালে প্রণীত সংবিধানের ৫ম সংশোধনীতে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার, অর্থাৎ 2011 সালের কততম সংশোধনী এটা মনে রাখবা, 15তম, কততম? 15তম সংশোধনীতে বলা হয়েছে যে যে তোমার সর্বপ্রকার কি করা যাবে না, যে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা বাদ দিতে হবে। মানে দেশের ভিতরে সাম্প্রদায়িক মনোভাব রাখা যাবে না, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে না, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না, ধর্মীয় দল, ধর্মীয় রাজনীতি এগুলো করা যাবে না। এটা 11 সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। এবং অন্যদিকে বলছে কোনো বিশেষ ধর্ম পালনকারী, এখানে ধর্ম হবে এটা, ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা কোন রকম নিপীড়ন করা যাবে না। হ্যাঁ, এর বাইরেও আরো যে মূলনীতিগুলো রয়েছে, যেমন মালিকানার নীতি, আমরা বললাম যে 4টা মালিকানার নীতি আছে, 3টা মালিকানার নীতি আছে, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তি মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা কি? রাষ্ট্রীয় মালিকানা মানে হচ্ছে রাষ্ট্রের সকল সম্পত্তি জনগণের সম্পত্তি, এটা রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রের যত ধরনের, যেমন ধরো রাস্তাঘাট, রেলপথ, বিমানবন্দর এবং হচ্ছে পোর্ট গুলো আছে, অর্থাৎ বন্দর গুলো আছে, এর পাশাপাশি আরো যত রাষ্ট্রীয় স্থাপনা আছে সবগুলো রাষ্ট্রীয় মালিকানা। এবং রাষ্ট্রের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি, বুঝতে পারছো কিনা? ওই যে এর পাশাপাশি হচ্ছে তোমার কি, সমবায় মালিকানা। সমবায় মালিকানা, এই যে রাষ্ট্রীয় মালিকানার ব্যাপারটা কিরকম জানো, যে গরিবের বউ সবার ভাবি, এরকম আর কি, অত সবার মালিকানা। বাট এখানে প্রকৃত অর্থে ব্যবস্থাপনার দায়িত্বে থাকে রাষ্ট্রের যারা সরকারের ক্ষমতায় থাকে তারা। এরপরে দেখো সমবায় মালিকানা। সমবায় মালিকানা কি? সমবায় মালিকানা হচ্ছে একটা দল বা একটা জোট বা মানে একদল মানুষ যারা হচ্ছে জোট গঠন করে কোন একটা সম্পদের মালিক হয়েছে, এবং তারাই ওই সম্পদের রক্ষণাবেক্ষণ করে। যেমন ধরো পড়ালেখা একটা সমবায় মালিকানা, জাস্ট এখানে কয়েকজন আছে যারা মালিক এবং ডিরেক্টর। তো এই ক্ষেত্রে মালিকানা, সমবায় মালিকানা, আমরা যারা যে কয়জন আছি আমরা হচ্ছে এই সমবায় মালিকানার মালিক। আর একটা হচ্ছে কি ব্যক্তিগত মালিকানা, ধরো এককভাবে যে ব্যক্তিগত, ওই যে বলে না আমার সম্পদ, কি আমার সম্পদ, যেমন ধরো তোমার কি যে ব্যক্তিগত মালিকানায় থাকা তোমার মোবাইলটা, হ্যাঁ, তোমার মোবাইলটাকে আমাকে দিতে বলে তুমি দিবা? দিবা না, কারণ তুমি বললো এটা আমার ব্যক্তিগত মালিকানা। তাহলে ব্যক্তিগত মালিকানা একান্ত ব্যক্তির ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভর করে। এর বাইরেও যে মালিকানাগুলো রয়েছে, যেমন ধরো কৃষি ও শ্রমিকের নীতি আছে, অর্থাৎ কৃষক ও শ্রমিকদের জন্য সহজ মূল্যে বা নিম্ন মূল্যে সার এবং কৃষি উপকরণ বিতরণ করা হবে, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা হবে, এবং একইভাবে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ঘটানোর জন্য উদ্যোগ নেওয়া হবে। সংবিধানে এগুলো বলা হয়েছে। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, যেমন 1991 এর পরবর্তীতে 1992 থেকে বাংলাদেশে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যকর শুরু হয়। সংবিধানের মধ্যে বলা হয়েছে অবশ্যই তোমাকে ক্লাস 5 পর্যন্ত ফ্রিতে পড়ানো হবে, এবং সেটা করা হচ্ছে। তো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে অহরহ শিক্ষার্থীদেরকে ফ্রিতে পড়ানো হচ্ছে। এরপরে হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতা, অর্থাৎ দেশের যে অভ্যন্তরীণ যে স্বাস্থ্য রক্ষা সেটার জন্য সরকার উদ্যোগ নেবে। এই জন্য দেখবা বিভিন্ন টিকা বা ইনজেকশন গুলো ফ্রিতে দিচ্ছে, এবং সরকার বিভিন্ন ক্ষেত্রে গিয়ে, যেমন করোনার মতো মহামারীতে সরকার উদ্যোগ নিয়েছে। এরপরে হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন, এবং এই জন্য দেখবা বিভিন্ন এলাকায় ইকো পার্ক তৈরি করেছে, চিড়িয়াখানা তৈরি করেছে, এগুলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের জন্য। সুযোগের সমতা, নারী পুরুষের মধ্যে সমতা, অধিকার ও কর্তব্য রূপে কর্ম, আমাদের অধিকার এবং কর্তব্য হিসেবে কিছু কাজ করতে হবে। অধিকার পাওয়া এবং কর্তব্য সম্পাদন করা দুইটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এবং নাগরিক ও সরকারি কর্মচারীদেরও কিছু কর্তব্য আছে, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করতে হবে। এরপরে জাতীয় সংস্কৃতি সংরক্ষণ করতে হবে। নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ, আর বিচার বিভাগ মানে তো বুঝছো। এরপর হচ্ছে জাতীয় সংস্কৃতি সংরক্ষণ করতে হবে, আর উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যে জাতিসত্তা সম্প্রদায়ের সংস্কৃতি সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদের অধিকার রক্ষা করতে হবে। জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ করতে হবে, এই জন্য জাতীয় শহীদ মিনার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ
এবং জাতীয় যে সম্পদগুলো রয়েছে সেগুলো নিদর্শনগুলোকে সংরক্ষণ করতে হবে, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়নের জন্য কাজ করতে হবে। এই জন্য দেখবো বাংলাদেশের সরকারের সাথে বিভিন্ন দেশের সরকারের মধ্যে বিভিন্ন বৈঠক বসে, আলোচনা হয়, তদারকি হয়, বিভিন্ন বিষয়ে তারা মিটিং করে এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করে। মৌলিক অধিকার আমি তোমাদেরকে যে বললাম, বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেখানে 26 থেকে 47 ক পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা আছে এবং এই মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ করা আছে। তো তোমাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে। যারা মৌলিক অধিকার সম্পর্কে জানতে চাচ্ছিলা, এই যে মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকারগুলো তোমরা দেখতে থাকো এবং আমার ক্লাসটা এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। তো তোমরা একটু বলো তো ক্লাসটা কেমন লেগেছে। আজকের এই ক্লাসটা আমি মাত্র নিয়েছি 54 মিনিট। এই 54 মিনিটের ক্লাসে খুব সম্ভবত আমি খুবই অল্প কথা বলেছি, বেশিরভাগই তোমাদেরকে পড়িয়েছি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা আমাদের গ্রুপে শেয়ার করবা। তোমাদের যে নোট করেছো তোমরা সেই নোটগুলো আমাদের গ্রুপে শেয়ার করবা। তোমাদের মনের যে অভিব্যক্তি সেটা তোমরা প্রচার করবা। আমাদের দুটি কোর্স রয়েছে, একটা ফার্স্ট ইয়ারের আর একটা হচ্ছে সেকেন্ড ইয়ারের, এবং অ্যাডমিশন কোর্স সহ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা যে কোনো সাবজেক্টে তোমরা চাইলে পড়তে পারবে। ঠিক আছে, আজকে আপনার ক্লাসটা ফার্স্ট করলাম, অনেক ভালো লাগছে। আয়েশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ও তোমরা যারা বলছিলা আমার হাতে একটাই কেক, আমার হাতে আসলে একটা কেক না, আমার হাতে এক ট্রে কেক আছে, বাট এখানে 2টা মাত্র কেক বাকি আছে অবশিষ্ট। তো যাই হোক, তোমাদেরকে দিতে পারতেছি না, এটা আমার কষ্ট লাগতেছে, তোমাদের জন্য ব্যথিত হচ্ছে। তো একটা বিষয় কি জানো, যে বলা হয়ে থাকে যে খাওয়া বড় না দেখা বড়। তোমরা যদি মনে করো খাওয়া বড় তাহলে আমি খাই, তোমরা দেখো। আর তোমরা যদি মনে করো যে দেখা বড় তাহলে হচ্ছে তোমরা দেখো আমি খাই। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো। এটা দেখে নাও।